হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে ফিজিওলজি অনার্সের ফার্স্ট সেমের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করব। খুব ভালো করে বুঝিয়ে দেবো, কোনো রকম কনফিউশন রাখবো না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ঠিক আছে? তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করব। ফিজিওলজি সেমিস্টার 1 যারা আছো তাদের তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির কিন্তু এক্সাম ডেট অলরেডি দিয়ে দিয়েছে। খুব ভালো করে কিন্তু এই টপিকটা প্রিপেয়ার করে নাও তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? আর তোমাদের ফার্স্ট সেম শেষ হওয়ার পরে সেকেন্ড সেমের ক্লাস কিন্তু তোমাদের মে মাসে 3rd মে থেকে কিন্তু তোমাদের অফলাইন ব্যাচ, সেকেন্ড সেমিস্টারের অফলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হবে 3rd মে থেকে, ঠিক আছে? আর এ টু জেড পরীক্ষাতে কি কি ব্যাচ চলছে সেগুলো একটু তোমাদের সঙ্গে ডিসকাস করে দিই। দেখো, এসএলএসটি বায়োলজির ব্যাচ চলছে সপ্তাহে 2 দিন করে। যারা বিএড করছো, তোমরা যদি মনে করো যে বিএড করার পাশাপাশি সিলেবাসটা কমপ্লিট করে রাখবে, 34টা চ্যাপ্টার আছে লাইফ সায়েন্সে, তো চাইলে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো, কারণ 34টা চ্যাপ্টার কমপ্লিট করতেও কিন্তু সময় লাগবে। নেক্সট WBCS অপশনাল ফিজিওলজি, এটার তো ফুল নোটসও অ্যাভেলেবেল রয়েছে, এবং WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে এ টু জেড পরীক্ষা থেকে দুজন কিন্তু র্যাঙ্ক করেছে গ্রুপ এ এবং গ্রুপ বিতে, ঠিক আছে? WBCS অপশনাল জুলজি, এটার ব্যাচ চলছে। WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট, ফিজিওলজির ক্লাস চলছে, জুলজির ক্লাস চলছে। এই ক্লাসগুলোতে কি হবে, তোমাকে নোটস প্রোভাইড করা হবে, প্লাস ক্লাসে তোমাকে লাইভ ক্লাস যখন হবে সেই সময় প্র্যাকটিস করানো হবে, এবং আলাদা করে মক টেস্টও কিন্তু নেওয়া হবে। তো ফিজিওলজির ব্যাচও চলছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের, এবং জুলজির ব্যাচও কিন্তু 12 তারিখ থেকে স্টার্ট হবে 12 এপ্রিল। যদি কেউ জয়েন হতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ফিজিওলজি অনার্স অনলাইন এবং অফলাইন। অনলাইন কাদের জন্য, যারা আদার্স ইউনিভার্সিটি আছো তাদের জন্য অনলাইন, শুধুমাত্র কল্যাণ ইউনিভার্সিটির জন্য কিন্তু অফলাইন ব্যাচ ফিজিওলজি অনার্সের। এএনএম এর ব্যাচও কিন্তু চলছে, তোমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স কিন্তু সেখানে করানো হচ্ছে। আচ্ছা, এ টু জেড পরীক্ষার অফলাইন ব্যাচ ফিজিওলজি অনার্স কল্যাণী ইউনিভার্সিটি। তো এই ব্যাচগুলো কিন্তু এ টু জেড পরীক্ষাতে এখন বর্তমানে চলছে। এটা বলে দেওয়ার একটাই কারণ অনেকে তোমরা ফোন করছো যে এমটিএস এর ক্লাস চলছে নাকি সিএইচএস এর, তো ওগুলো চলছে না, কি কি চলছে এই জন্য আমি এগুলো বলে দিলাম। আচ্ছা, এবারে চলে আসি হলো ডাইরেক্ট একটু পড়াশোনার মধ্যে ঢুকে যাই। দেখো, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট কথাটার মানে কি? পরিবহন, তাই তো? পরিবহন হচ্ছে কোথায়? কোষের মধ্যে দিয়ে, কোষ পর্দার এপার থেকে ওপারে পরিবহন। এবার এই পরিবহন হওয়ারও কতগুলো ভাগ রয়েছে, কতগুলো টাইপস রয়েছে, সেগুলো জানতে হবে। মূল যে দুটো ভাগ সেটা হলো একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়, ঠিক আছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখো কি বলেছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস দ্যাট ইনভলভস দ্য মুভমেন্ট অফ মলিকিউলস ফ্রম আ রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন, খুব ভালো করে মনে রাখবে, লোয়ার কনসেন্ট্রেশন মানে কম ঘনত্ব, টু আ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন against a gradient or an obstacle with the use of external energy। যেই পয়েন্ট কটা মাথায় রাখতে হবে তোমাকে সেগুলো একটু দেখে নাও। একটা কি, লোয়ার কনসেন্ট্রেশন টু দ্য হায়ার কনসেন্ট্রেশন, আর হলো ইউজ অফ এক্সটার্নাল এনার্জি। তার মানে যে মলিকিউলগুলোকে লোয়ার কনসেন্ট্রেশন, কম ঘনত্ব থেকে হায়ার কনসেন্ট্রেশন বেশি ঘনত্বে পাঠানো হবে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে, এক্সটার্নাল এনার্জি, বাইরে থেকে একটা এনার্জি কিন্তু সেখানে দেওয়া হবে। বোঝা গেল? নেক্সট কি বলেছে, ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এ প্রোটিন পাম্প মেক্স ইউজ টু স্টোরড এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি টু মুভ মলিকিউলস। বলেছে এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সক্রিয় পরিবহন, এই সময় কি হচ্ছে, এ প্রোটিন পাম্প মলিকিউল। প্রোটিন পাম্প কি, এই যে দেখতে পাচ্ছ ব্লু কালার, এগুলো হলো প্রোটিন পাম্প। এই মলিকিউলগুলো ইউজ করছে কোনো কিছু ক্যারি করে যদি নিয়ে যেতে হয়, তোমাকে যদি বলা হয় বাড়িতে মা বললো যে যাও বাজার করে নিয়ে এসো, এবার বাজার তো তুমি নিশ্চয়ই খালি হাতে চলে যাবে না, তুমি বাজারে জিনিসপত্র আনার জন্য একটা ব্যাগ ক্যারি করবে, তো সেটা হলো একটা ক্যারিয়ার প্রোটিন বলতে পারো, বাহক প্রোটিন। তো এই প্রোটিন পাম্প কি করছে, মেক্স ইউজ টু স্টোরড এনার্জি, যে সঞ্চিত যে শক্তিটা রয়েছে, ইন দ্য ফর্ম অফ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট হিসেবে যে শক্তিটা সঞ্চিত রয়েছে সেটাকে ইউজ করে কি করছে, মলিকিউলগুলোকে মুভ করাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে এক্সটার্নাল থেকে ইন্টারনাল, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে মুভ করাচ্ছে। আচ্ছা, এবার দেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কিছু টাইপ রয়েছে। টাইপ কি বলেছে,
বলছে দেয়ার আর টু টাইপস অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, নেমলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। খুব ভালো করে কিন্তু আজকের ক্লাসটা করবে। যারা যারা অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্ট বুঝতে চাইছো, বই পড়েও বুঝতে অসুবিধা হচ্ছে, খুব মন দিয়ে ক্লাসটা করবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ করলে কি হবে, কিছু জায়গা মিস করে যাবে, পরে মনে হবে ক্লাসটা শুনে যে বুঝলাম না। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এই জিনিসটা, কিন্তু মানে জুলজি বলো ফিজিওলজি বলো পড়তে গেলে কিন্তু এটা লাগে। তো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখো কি বলেছে, বলেছে in this process of transportation the energy is utilized by the breakdown of ATP adenosine triphosphate to transport molecules across the membrane against a concentration gradient। তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা, সেক্ষেত্রে কি হচ্ছে, ট্রান্সপোর্ট করা হচ্ছে, একটা এনার্জি ইউটিলাইজ করা হচ্ছে, কার ব্রেকডাউন ঘটছে, এটিপির ব্রেকডাউন ঘটছে, তারপরে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে ঘনত্বের সাপেক্ষে কিন্তু এই পরিবহনটা ঘটছে। Therefore all the groups of ATP powered pumps contain one or more binding site for the ATP molecule। এবার এই যে এটিপি মলিকিউলটা ইউজ হচ্ছে, এটা একটা বাইন্ডিং সাইট রয়েছে, যেখানে পরিবহনটা হচ্ছে সেখানে একটা বাইন্ডিং সাইট রয়েছে। All the groups of ATP powered pumps contain one or more binding sites for the ATP molecule which are present on the cytosolic phase of the membrane। মেমব্রেন কোষ পর্দা যেটা, তার যে সাইটোসোলিক যে অংশ ফেজ রয়েছে সেখানে একটা বাইন্ডিং সাইট রয়েছে। বেসিক্যালি দ্য প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইউজেস এক্সটার্নাল কেমিক্যাল এনার্জি সাচ অ্যাজ দ্য এটিপি। এবার এই যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা কি করছে, পরিবহনের জন্য এটিপিটাকে একটা সোর্স অফ এনার্জি হিসেবে ইউজ করছে। এবার দেখো সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কি বলেছে, the most important pump in the animal cell is considered as the example of primary active transport। In this process মানে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কি একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, in this process the process of transportation the sodium ions are moved, খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, টু দ্য আউটসাইড অফ দ্য সেল, কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে। ভালো করে মাথায় রাখো, কারণ প্রাইমারি পর সেকেন্ডারি পড়তে গেলে কিন্তু অপোজিট জিনিসটা ভাবে গুলিয়ে না যায়। প্রাইমারিতে কি হচ্ছে, মুভড টু দি আউটসাইড অফ দ্য সেল, কোষের বাইরে পাঠিয়ে দিচ্ছে, অ্যান্ড পটাশিয়াম আয়নস আর মুভড টু দি ইনসাইড অফ দ্য সেল, পটাশিয়াম আয়নকে কোষের ভেতরে নিয়ে আসছে আর সোডিয়ামকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, এবং এই পুরোটাতে শক্তি হিসেবে কি ইউজ করছে, এটিপি ইউজ করছে। ছবিটা একটু দেখে নাও, দেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছ এখানে, দেখো এই যে এটিপিটা এখানে অ্যাটাচ হচ্ছে, এটা হলো ইন্টারনাল সেলুলার ফ্লুইড মানে সাইটোসোলিক ফেজ, সাইটোসোলিক সাইট, ঠিক আছে, এখানে সাইটোসল রয়েছে। দেখো লো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এখানে কম কনসেন্ট্রেশন দুটো রয়েছে, এখানে দেখো 5টা রয়েছে, তাহলে কমের থেকে বেশিতে চলে যাচ্ছে। এটা কে যাচ্ছে, এক্সটার্নালে যাচ্ছে, তার মানে এটা সোডিয়াম। আবার লো থেকে ভেতরে চলে আসছে হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা কি এখানেও দেখো এটিপিটা এখানেই বাইন্ড হচ্ছে, এটা কি পটাশিয়াম কিন্তু ভেতরে চলে আসছে। বোঝা গেল? আচ্ছা, সেকেন্ডারি দেখো কি বলেছে, ছবিটা একটু দেখে নাও আগে। বলেছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যাজ সোডিয়াম ডিফিউজেস ব্যাক অ্যাক্রস দ্য মেমব্রেন থ্রু দ্য মেমব্রেন কো-ট্রান্সপোর্টার প্রোটিন। এবারে যেই সোডিয়ামটা বাইরে চলে গেছিল সেই সোডিয়ামটা আবার কি করছে, এটা হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড, দেখতে পাচ্ছ, যেই সোডিয়ামটা বাইরে চলে গেছিল সেটা আবার ভেতরে প্রবেশ করছে, কিসের মাধ্যমে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এইখানে অনেকটা জিনিস বোঝার আছে, কি ঘটছে না ঘটছে দেখো। বলছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ আ কাইন্ড অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দ্যাট ইউজেস ইলেকট্রোকেমিক্যাল এনার্জি। এটা কি ইউজ করছে, ইলেকট্রোকেমিক্যাল এনার্জি, এখানে কিন্তু এটিপি ইউজ হচ্ছে না। ইট টেকস প্লেস অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন where a transporter protein couples to the movement of an electrochemical ion। ঠিক আছে, এখানে কি হচ্ছে, ট্রান্সপোর্টার প্রোটিন যেটা রয়েছে আর কি, সেটা কাপলস হচ্ছে কার সঙ্গে, একটা ইলেকট্রোকেমিক্যাল আয়নের সঙ্গে, টাইপিক্যালি Na+ আর H+, সেটা সোডিয়াম অথবা H+। এখানে ছবিতে কিন্তু সোডিয়ামটাই দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। Down its electrochemical gradient to the upward movement of the another molecule or an ion against the concentration or electrochemical gradient। এবারে এতক্ষণ কি দেখছিলে, ঘনত্বের সাপেক্ষে,
তাই তো? তাহলে হঠাৎ করে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট চলে আসলো কেমন করে? দেখো এই জায়গায় একটা জিনিস বুঝবে ভালো করে। এটা হলো ECF, এটা হলো ICF, ঠিক আছে? এবার এখানে Na+ এর সংখ্যা বেশি, আবার রেস্টিং কন্ডিশনে একটা কোষ যখন রেস্টিং কন্ডিশনে থাকে তখন বাইরেটা কি থাকে? বাইরেটা থাকে হলো পজিটিভ আর ভেতরটা থাকে হলো নেগেটিভ। এবারে সোডিয়ামের ঘনত্ব বা সংখ্যা বলতে পারো বাইরে বেশি ভেতরে কম। এবারে যখন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে তখন কি হচ্ছে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সোডিয়াম আসছে, এটা একটা বৈশিষ্ট্য। আবার দেখো এখানে হলো পজিটিভিটিটা বেশি, পটাশিয়াম এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে? পটাশিয়ামটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এদিকে নেগেটিভিটি। আয়নের একটা পার্থক্যের জন্য কিন্তু সোডিয়ামের ভেতরে প্রবেশ ঘটছে, ঠিক আছে? এটা ডিটেলসে আরো দেখবো, জাস্ট এটুকু এখন বুঝে রাখো। আচ্ছা, এবার দেখলাম যেটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এই জিনিসটা কি দেখো বলেছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এক্সিস্ট whenever there is a net difference in charges। যেটা বললাম যে বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ একটা চার্জ মানে আধানের একটা পার্থক্য ঘটছে, তাই তো? এখানে বেশি সংখ্যায় পজিটিভ, এখানে বেশি সংখ্যায় নেগেটিভ রয়েছে, তো এর উপর ডিপেন্ড করে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হচ্ছে। The positive and negative charges of the cell are separated by a membrane। পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো কি হচ্ছে? একটা কোষে এটা একটা কোষ পর্দা দিয়ে পৃথক থাকছে, যেটা ছবিতে আমি অলরেডি বলে দিয়েছি। নেক্সট কি বলেছে দেখো, where the inside of the cell has extra negative charges। ছবির সঙ্গে মিলিয়ে নাও, দেখো ইনসাইড অফ দ্য সেল এক্সট্রা নেগেটিভ চার্জ, ঠিক আছে? নেক্সট কি বলেছে, দেন আউটসাইডের থেকে দ্য মেমব্রেন পোটেনশিয়াল অফ দ্য সেল ইজ -40 to 80 millivolts ভেতরেরটা। দ্য সেল হ্যাজ হায়ার পটাশিয়াম কনসেন্ট্রেশন ইনসাইড দ্য সেল। এটা আমি অলরেডি বলেছি, ভেতরে কি থাকছে দেখো পটাশিয়াম, এই যে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে হায়ার কনসেন্ট্রেশন অফ potassium inside the cell but lower sodium concentration than the extracellular fluid। বাইরের যেটা এক্সট্রাসেলুলার ফ্লুইড কোষ বহির্ভূত তরল, সেখানে যে সোডিয়ামের ঘনত্ব তার থেকে কিন্তু ভেতরে ঘনত্বটা অনেক কম। The sodium ions will move inside the cell based on the concentration gradient। সোডিয়াম আয়ন কি হবে? এখানে বেশি সংখ্যা এখানে কম সংখ্যা, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য ভেতরে প্রবেশ করবে। ছবির সঙ্গে মেলাবে প্রত্যেকটা স্টেপ। and voltage across the membrane, এবং ভোল্টেজ মানে যেটা বলেছে হলো যে -40 to -80 বললাম সেটা। The voltage across the membrane facilitates the movement of potassium into the cell but its concentration gradient drives it out of the cell। তাহলে ভোল্টেজ যেটা রয়েছে সেটা কি করছে? পটাশিয়ামকে ভেতরে কোষের ভেতরে রাখতে চাইছে, কিন্তু কোষের ভেতরে তো অনেক পটাশিয়াম রয়েছে, বাইরে অনেক কম, তো সেই জন্য কি হচ্ছে? পটাশিয়ামটা সেখান থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। The combination of voltage across the membrane and the concentration gradient that facilitates the movement of the ions is called the electrochemical gradient। এই যে আধানের উপর ডিপেন্ড করে একটা পার্থক্য আর হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে একটা পার্থক্য, এই দুটোকে কম্বাইন করে বলা হচ্ছে হলো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। আশা করি বুঝতে পেরেছো। আর একটু ভালো করে আমরা দেখি, দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো অনেক সোডিয়াম রয়েছে, এখানে একটা সোডিয়াম, এখানে দেখো অনেক পটাশিয়াম রয়েছে, কিন্তু এখানে একটা পটাশিয়াম। পটাশিয়ামটা কি হচ্ছে দেখো? বাইরে বেরিয়ে আসছে, এটা হলো এক্সট্রা সেলুলার স্পেস। এটা পজিটিভ সাইন, দেখো পজিটিভ। আর এটা হলো ভেতরে ইন্ট্রাসেলুলার স্পেস, এটা হলো দেখো নেগেটিভ, ঠিক আছে? সোডিয়ামের ঘনত্ব দেখো এদিকে বেশি এদিকে কম, পটাশিয়ামের ঘনত্ব এপাশে বেশি এদিকে কম, ক্লোরিনটা দরকার নেই। ঘটনাটা কি ঘটছে আরো ডিটেলস দেখি। বলেছে as an example of how membrane potential can affect ion movement, let's look at sodium and potassium ion।
ইন জেনারেল দ্য ইনসাইড অফ দ্য সেল হ্যাজ হায়ার কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম। কোষের ভেতরে কি থাকে? ইন জেনারেলি পটাশিয়ামের ঘনত্ব অনেক বেশি। এই যে জিনিসটা বুঝছো না, এটা কিন্তু তোমাদের নার্ভের চ্যাপ্টারেও কিন্তু অনেক হেল্প করবে। নার্ভ ইম্পালসের যে প্রোপাগেশন সেটা কিভাবে হচ্ছে, তারপরে ধরো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, এগুলো বুঝতেও কিন্তু খুব হেল্প করবে। ঠিক আছে, একদম বেসিক জিনিস এটা। আচ্ছা, ইন জেনারেল দ্য ইনসাইড অফ দ্য সেল হ্যাজ হায়ার কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম and the lower concentration of sodium than the extracellular fluid. ভালো করে ছবির সঙ্গে মিলিয়ে নাও। ইনসাইড অফ দ্য সেলে কি রয়েছে? হায়ার কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম, লোয়ার কনসেন্ট্রেশন অফ সোডিয়াম। বলছে ইফ সোডিয়াম আয়ন্স আর আউটসাইড অফ এ সেল, যদি সোডিয়াম আয়ন আউটসাইড অফ এ সেল, দে উইল টেন্ড টু মুভ ইনটু দ্য সেল বেসড অন দ্য বোথ দেয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। The lower concentration of sodium in the cell and the voltage across the membrane, the more negative charge on inside the membrane. তাহলে ভেতরে দেখো অনেক বেশি নেগেটিভ চার্জ রয়েছে, আর এদিকে সোডিয়ামের ঘনত্ব বেশি, তো ঘনত্বের সাপেক্ষে সোডিয়াম কি করবে? ভেতরে চলে যাবে, এবং এদিকে রয়েছে হলো নেগেটিভ। তো এটাই বলা হয়েছে। Because K plus is positive, পটাশিয়ামটা পজিটিভ, the voltage across the membrane will encourage its movement into the cell. যেহেতু পটাশিয়ামটাও পজিটিভ, তাহলে ভোল্টেজ কি চাইবে? পটাশিয়ামটা ভেতরে প্রবেশ করুক, কারণ পজিটিভ তো নেগেটিভের দিকেই যাবে। কিন্তু বাট ইটস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কিন্তু এটার ঘনত্বের একটা পার্থক্য রয়ে গেছে। ঘনত্ব কি ভেতরে বেশি, বাইরে কম। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট উইল টেন্ড টু ড্রাইভ ইট আউট অফ দ্য সেল। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটাকে কি করছে? বাইরে নিয়ে যাচ্ছে, towards the region of lower concentration. The final concentrations of potassium on the two sides of the membrane will be a balance between these opposing forces. তাহলে ফাইনাল যে একটা কনসেন্ট্রেশন, একটা রেজাল্ট যেটা পাওয়া যাচ্ছে, সেখানে কি হচ্ছে? পটাশিয়াম অন দ্য টু সাইডস অফ দ্য মেমব্রেন, উভয় পাশে যে পটাশিয়াম রয়েছে, উইল বি আ ব্যালেন্স, মানে একটা ব্যালেন্সে চলে আসছে। যতক্ষণ ব্যালেন্স না আসছে, পটাশিয়াম বাইরে বেরোতে থাকছে। The combination of concentration gradient, এই যে কম্বিনেশনটা concentration gradient and voltage that affects the ions movement is called electrochemical gradient. আশা করছি আর কারো অসুবিধা নেই। আমি আরেকবার একটু হালকা করে ডিসকাস করে দিচ্ছি। এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, তো পজিটিভটা ভেতরে যেতে চাইবে, ভেতরে নেগেটিভ রয়েছে, কিন্তু কি পটাশিয়ামের ঘনত্ব এখানে বেশি, এখানে কম। ঘনত্বের সাপেক্ষে পটাশিয়ামটা কি হবে? বাইরে বেরিয়ে আসবে, যতক্ষণ না ইকুইলিব্রিয়ামে আসছে। সেম ভাবে সোডিয়াম কিন্তু ভেতরে যাবে, ঠিক আছে, ভেতরে গিয়ে এটা একটা ইকুইলিব্রিয়ামে আসবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবারে আসছে হলো প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টে কি হয় দেখো, এখানে কিন্তু কোনো রকম শক্তির প্রয়োজন হয় না। ঠিক আছে, প্যাসিভ ট্রান্সপোর্টে কোনো রকম শক্তির প্রয়োজন হয় না। বলছে প্যাসিভ ট্রান্সপোর্ট ইজ দ্য ফান্ডামেন্টাল মুভমেন্ট অফ আয়ন্স অ্যান্ড আদার molecular substance within the cell along the concentration gradient without any external energy. It is known as passive diffusion. ঠিক আছে, এখানে কোনো রকম বাইরের থেকে যে একটা এনার্জি দরকার বা শক্তির কিন্তু কোনো রকম এখানে প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো টাইপস কি কি বলেছে। প্যাসিভ ট্রান্সপোর্ট চার ধরনের হয়। সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, ফিল্ট্রেশন, অসমোসিস। অনেকটাই তোমাদের জানা রয়েছে। আচ্ছা, ছবিটা একটু দেখে নাও। এই যে প্যাসিভ ট্রান্সপোর্ট, এখানে রয়েছে সিম্পল ডিফিউশন, নর্মাল একটা ডিফিউশন ঘটছে আউটসাইড থেকে ইনসাইডে, এখানে হলো প্লাজমা মেমব্রেন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এখানে দেখো ট্রান্সপোর্টার রয়েছে একটা, মেমব্রেন ট্রান্সপোর্টার কি করছে? এই ইনগ্রিডিয়েন্টস গুলোকে কোষের ভেতরে নিয়ে আসছে। অসমোসিস তো তোমরা জানো, একটা অর্ধভেদ্য পর্দা থাকবে, ডিটেলসে আরো দেখছি আমরা। আচ্ছা, প্রথমে আসছে দেখো সিম্পল ডিফিউশন। ডিফিউশন কি? লিকুইড বলো, গ্যাস বলো, বেশি ঘনত্ব থেকে যখন কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা কি বলি? ডিফিউশন বলি। বলছে ডিফিউশন ইজ দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্সেস ফ্রম আ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু এ লোয়ার কনসেন্ট্রেশন। দ্য ডিফারেন্স ইন দ্য কনসেন্ট্রেশন অফ টু এরিয়াস ইজ টার্মড a concentration gradient and the process of diffusion continues until the gradient neutralize. এবং এই ডিফিউশনটা চলতে থাকে যতক্ষণ না নিউট্রালাইজ হচ্ছে। ছবিটা দেখো, এখানে একটা ড্রপ দেওয়া হয়েছে, ড্রপগুলো এক জায়গায় আস্তে 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 ছড়াচ্ছে। দেখো মুভমেন্ট অফ লো কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন হতে হতে যখন সমভাবে একটা বন্টিত হয়ে গেল, তখন একটা ইকুইলিব্রিয়ামে চলে আসে।
তো এটাকে বলা হচ্ছে হলো সিম্পল ডিফিউশন। ঘরে ধূপকাঠি ধরালে দেখবে সারা ঘর আস্তে আস্তে গন্ধ হয়ে যায়, প্রথমে কিন্তু থাকে না। তার মানে কি, ধূপকাঠির যে গ্যাসের অণুগুলো সেগুলো আস্তে 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 সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ছে। নেক্সট দেখো রয়েছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা কি? ফ্যাসিলিটেটেড ডিফিউশন ইজ দ্য প্যাসিভ ট্রান্সপোর্টেশন অফ আয়ন্স। আয়ন্সের প্যাসিভ ট্রান্সপোর্টেশন হচ্ছে অর মলিকিউলস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন থ্রু স্পেসিফিক ট্রান্সমেমব্রেন ইন্টিগ্রাল প্রোটিন। এখানে কিন্তু কি ইউজ হচ্ছে? একটা স্পেসিফিক ট্রান্সমেমব্রেন ইন্টিগ্রাল প্রোটিন, মানে কোষ পর্দার মধ্যে ইন্টিগ্রাল যে প্রোটিনগুলো রয়েছে সেই প্রোটিনগুলো এখানে ইউজ হচ্ছে। The molecules which are large and insoluble requires the carrier substance for their transportation through the plasma membrane. এবারে যে মলিকিউলগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র সেগুলো নর্মালি পাস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সিম্পল ডিফিউশন। যেগুলো লার্জ মলিকিউল, তাই না, তোমাকে ধরো বলা হলো যে তুমি দোকানে যাও, একটা ক্যাডবেরি কিনে নিয়ে চলে আসো, তুমি ক্যাডবেরিটা হাতে করে নিয়েই চলে আসবে নর্মালি, তাই তো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি দোকানে যাও, একটা ধরো খুব ভারী কোনো জিনিস বলা হলো, ধরো বলা হলো একটা চেয়ার টেবিল এরকম কিছু একটা বড় কিছু, হ্যাঁ, এটা ধরো ফ্যান, কোনো কিছু একটা বড় আর কি, এরকম কিনে নিয়ে এসো, তাহলে সেটা তোমাকে নিয়ে আসতে গেলে তোমাকে কিছু একটা সাপোর্ট নিতে হবে, কোনো একটা গাড়ি ভাড়া করতে হবে, বা কোনো একটা যে সমস্ত ট্রান্সপোর্ট আর কি ট্রান্সপোর্ট করে আর কি, যে সমস্ত গাড়িগুলো, সেই গাড়িগুলো ভাড়া করে তোমাকে জিনিসটাকে বাড়িতে নিয়ে আসতে হবে। বা ধরো তুমি দোকানে গিয়ে ফ্রিজ কিনলে, ওয়াশিং মেশিন কিনলে, এসি কিনলে, কিছু একটা কিনলে, তো সেগুলো তুমি হাতে করে নিয়ে আসতে পারবে না, তোমার একটা কিন্তু কেরিয়ার সাপোর্ট লাগবে, যে কি করবে তোমার ওই ইনগ্রেডিয়েন্টটাকে ক্যারি করে নিয়ে তোমার বাড়িতে নিয়ে আসবে, তাই তো। তেমনই ফ্যাসিলিটেটেড ডিফিউশনে কি হয়, যে মলিকিউলগুলো একটু বড় সাইজ থাকে সেগুলো কিন্তু নর্মালি কিন্তু পাস করতে পারে না, তাদের জন্য কি হয়, এই কিন্তু ইন্টিগ্রাল যে প্রোটিন, এই প্রোটিনগুলোর মাধ্যমে কিন্তু তারা কোষের ভেতরে প্রবেশ করে, এবং এটাকেই বলা হচ্ছে হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশন। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে। আচ্ছা, the molecules which are large and insoluble, আচ্ছা, the process does not require any cellular or external energy। এক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোষীয় বা এক্সটার্নাল বা কোষ বহির্ভূত কোনো রকম শক্তির কিন্তু এখানে প্রয়োজন পড়ছে না। ক্লিয়ার? নেক্সট, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু অসুবিধা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে কমিউনিকেট হয়। ক্লাস কেমন লাগছে সেটাও জানিও, কোন বিষয়ের উপর ক্লাস চাইছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আচ্ছা, তো চলো দেখো ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনে কি বলেছে? বলেছে ফিল্ট্রেশন ইজ দ্য প্রসেস অফ সেপারেটিং সলিডস ফ্রম লিকুইডস অ্যান্ড গ্যাসেস। ফিল্ট্রেশন, ফিল্ট্রেট করা, ছাঁকনি, তাই তো, মানে একটা সলিড পার্টিকেল রয়েছে লিকুইডের সঙ্গে মিশে, সেটাকে আমরা আলাদা করবো কি করে? ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব, এটাই হলো বেসিক জিনিস। The selective absorption of nutrients in the body is an example of filtration. আমাদের বডিতে যে পুষ্টি দ্রব্যগুলোর অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে, এটা কি? এটা একটা হলো ফিল্ট্রেশনের এক্সাম্পল। This process does not require any energy। এক্ষেত্রেও কিন্তু কোনো রকম শক্তির প্রয়োজন হয় না, and takes place along the concentration gradient. The kidney are the example of biological filter। কিডনি কি? বায়োলজিক্যাল ফিল্টারের একটা এক্সাম্পল। কেন? কারণ কিডনির যে গ্লোমেরুলাস, সেখানে কি হয়, রক্তটা কিন্তু পরিশ্রুত হয়ে যায়, এবং রক্তের থেকে যে দূষিত পদার্থ সেগুলো ইউরিনেশনের জন্য নেফ্রনের মধ্যে দিয়ে চলে যায়, এবং বাকিটা আবার ইফারেন্ট ব্লাড ভেসেল দিয়ে বেরিয়ে যায়। যখন কিডনি একদিন আলোচনা করবো, আর ডিটেলস এগুলো তখন আলোচনা করব। আচ্ছা, the body is filtered by the glomerulus and the necessary molecules are reabsorbed। প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আবার রিঅ্যাবজর্বড হয়ে যাচ্ছে। তো এই গেল ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের একটা ছবি দেখো, এখানে একটা মিক্সচার রয়েছে সলিড আর লিকুইড, যেটা ফিল্টার পেপারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সলিডগুলো আটকে গেছে এবং লিকুইডটা এখানে মানে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছে অসমোসিস। অসমোসিস কি বলেছে? ইন দ্য প্রসেস অফ অসমোসিস ওয়াটার অ্যান্ড আদার মলিকিউলস পাস থ্রু এ সিলেক্টিভ পারমিয়েবল মেমব্রেন। এখানে একটা কি রয়েছে? সিলেক্টিভ পারমিয়েবল মেমব্রেন, অর্ধবৃত্ত একটা কিন্তু পর্দা রয়েছে, এবং এই পর্দাটা কি করছে? ইন অর্ডার টু ব্যালেন্স দ্য কনসেন্ট্রেশন অফ আদার সাবস্টেন্স, অসমোসিস ইজ আ প্রসেস বাই হুইচ দ্য মলিকিউলস অফ এ সলভেন্ট পাস ফ্রম এ সলিউশন অফ লো কনসেন্ট্রেশন, ভালো করে মাথায় রাখবে, লো কনসেন্ট্রেশন টু এ সলিউশন অফ হাই কনসেন্ট্রেশন। এখানে কিন্তু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, এবং কিসের মাধ্যমে যাচ্ছে? একটা অর্ধবেদ্য পর্দার মাধ্যমে যাচ্ছে, থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন।
অসমোসিস ইজ অ্যাফেক্টেড বাই দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড টেম্পারেচার। ঘনত্বের সাপেক্ষে এবং উত্তাপের বা টেম্পারেচারের তাপের কিন্তু একটা প্রভাব রয়েছে অসমোসিসের উপর। দ্য গ্রেটার দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঘনত্বের যে পার্থক্যটা সেটা যত বেশি হবে, দ্য ফাস্টার দ্য রেট অফ অসমোসিস, অসমোসিস তত দ্রুত হবে। অলসো দ্য রেট অফ অসমোসিস ইনক্রিজেস, রেট অফ অসমোসিসের যে হার এটা বৃদ্ধি পাবে কখন? উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, যদি টেম্পারেচার বৃদ্ধি পায়। ছবিটা একটু দেখে নাও। দেখো এই গ্রিন কালারেরটা হলো সেমি পারমিয়েবল মেমব্রেন। মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম লো টু হাই সলিউট কনসেন্ট্রেশন, দেখো এটা লো, এটা হাই, লো থেকে দেখো হাইয়েরতে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো প্রত্যেকটা ক্ষেত্রে যারা বড় কোশ্চেন লিখবে, যে কটা ছবি দিলাম ছবিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদি ছবি দিয়ে এরকমভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্ট লিখে আসতে পারো, নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা থাকবে না। 5 থাকলে 5 যদি হাফ নাম্বার মনের ইচ্ছায় কাটে তো হাফ নাম্বার কাটতে পারে, কিন্তু তুমি 5-এ 2-3 কিন্তু কখনো পাবে না। যেরকমভাবে বললাম এরকমভাবে যদি লিখে আসতে পারো, ছবি দিয়ে আসতে পারো, তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে এবং খুব ভালো স্কোর করতে পারবে। আর যদি ক্লাসে জয়েন হতে চাও, কল্যাণ ইউনিভার্সিটি অফলাইন ব্যাচ সেকেন্ড সেমিস্টার কিন্তু মে মাসের 3 তারিখ থেকে স্টার্ট হবে। তোমাদের কিন্তু ক্লাসে ঠিক এখানে যেরকমভাবে দেখলে লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস পড়ে বুঝিয়ে দেওয়া হলো, তেমনই কিন্তু সিলেবাসের প্রত্যেকটা টপিকের ওপরে নোটস দেওয়া হবে এবং লাইন বাই লাইন পড়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। প্লাস তোমাদের কিন্তু লেখা প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? তো যদি মনে করো যে তোমরা জয়েন হবে, তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেও। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে এক্সাম দাও, প্রত্যেককে বেস্ট অফ লাক। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।